রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, নিখোঁজ বিমান ও পাইলট। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্পে ঘুম হারাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিস্ফোরিত অত্যাধুনিক বোমা ইরান তুলে দিয়েছে রাশিয়ার হাতে। হরমুজ প্রণালী নিয়ে এবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি চীন ও রাশিয়া। একদিনের মাথায় প্রজেক্ট ফ্রিডম বন্ধ ঘোষণা ট্রাম্পের, বিজয় ঘোষণা ইরানের। পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি KC-135 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সাগরে তলিয়ে গেছে এবং নিখোঁজ এর পাইলট। বর্তমানে বিমানটির সন্ধানে হরমুজ প্রণালী এলাকায় মিশন পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র আর্মি। ইরান এবং পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিমানটি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পারস্য উপসাগরে নিখোঁজ হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটি পারস্য উপসাগর অতিক্রমের সময় জরুরি সংকেত পাঠায়। এরপরই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের KC-135 বিশ্বের শীর্ষ 5টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের একটি KC-135 91,000 কেজি জেট ফুয়েল বহন করতে সক্ষম। ইরানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, পাবলিক রাডার থেকে অদৃশ্য হওয়ার আগে বিমানটি নিচে নামছিল এবং দিক পরিবর্তন করছিল। প্রকাশিত খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের কারণে এই এলাকায় জিপিএস জ্যামিং এবং ইলেকট্রনিক হস্তক্ষেপ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কারণে বর্তমানে হরমুজ প্রণালী এলাকায় উভয় পক্ষই উন্নত জ্যামিং সিস্টেম মোতায়েন করেছে, যা রাডার এবং নেভিগেশন সরঞ্জামকে অকার্যকর করে দিতে পারে। ধারণা করা হচ্ছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হওয়ার পর তলিয়ে গেছে। যুক্তরাষ্ট্র আর্মির পক্ষ থেকে বিমানটির পরিণতি বা এর নাবিকদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য সরবরাহ করেনি। তবে কাতারের আল উদেহ বিমান ঘাঁটি থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুটি এয়ারবাস H-125 হেলিকপ্টারকে ওই এলাকায় মিশন পরিচালনা করতে দেখা গেছে। এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার মাঝ আকাশে অন্যান্য যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করে থাকে এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার ছাড়া কোনো যুদ্ধ বিমান দূরপাল্লার মিশন পরিচালনা করতে পারে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মাঝ আকাশে দূরপাল্লার বোমারু বিমান ও যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার। এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানের সাহায্যে মাঝ আকাশে পুনঃ জ্বালানি নিয়ে আকাশে কয়েকদিন পর্যন্ত অবস্থান করতে পারে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্পে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। হামাস ইসরায়েল যুদ্ধ চলাকালে 2025 সালের জুন মাসে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। 12 দিনের আলোচিত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরুদ্ধে যোগ দেয়। মাটির নিচে ইরানের পারমাণবিক গবেষণাগার ও স্থাপনা ধ্বংসে যুক্তরাষ্ট্র 12টি B-2 স্পিরিট বোমারু বিমানের সাহায্যে 24টি বাংকার বাস্টার বোমা হামলা চালায়। ইসরায়েলও তখন ইরানে তাদের অত্যাধুনিক কয়েক ধরনের গাইডেড প্রযুক্তির মিসাইল হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই সব আধুনিক প্রযুক্তির অনেক বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে গেছে ইরানে। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সেই সব বোমা উদ্ধার করে গবেষণা করছে তার প্রযুক্তি উদ্ধারের জন্য। কেবল তাই নয়, ইরান সেই সব বোমার গুরুত্বপূর্ণ অনেক অংশ তুলে দিয়েছে রাশিয়ার হাতে। রাশিয়াও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বোমা রাশিয়ার হাতে তুলে দেওয়ার বিনিময়ে ইরান রাশিয়ার কাছ থেকে লাভ করেছে তাদের SU-35 যুদ্ধ বিমান নির্মাণ প্রযুক্তি। আর এই খবরে বড় ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর, পেন্টাগন, ইসরায়েল সহ দুই দেশের আরও বিভিন্ন মহলে। বিবিসির খবরে বলা হয়েছে, গত 4 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও তাদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা আটকাতে পারেনি। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার পাশাপাশি ইসরায়েল 12 দিনের যুদ্ধে ব্যবহার করেছে তাদের আধুনিক প্রযুক্তির স্পাইস গাইডেড বোমা ও বারবি বোমা। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই 3 ধরনের অবিস্ফোরিত কয়েকটি বোমা পুরোপুরি ব্যবচ্ছেদ করে নিজেরা একই ধরনের বোমা বানানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর, পেন্টাগন। কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বোমার গোপন কোড ও নেভিগেশন সিস্টেম। ইরান যদি যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা ইসরায়েলের
স্পাইস ও বারবি বোমার গোপন কোড ও নেভিগেশন সিস্টেম উদ্ধার করতে পারে, তাহলে ইরান যেমন এসব বোমা তৈরি করতে পারবে, তেমনি ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো কাজে আসবে না এসব বোমা। কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরান একই সঙ্গে বানাতে সক্ষম হবে এর পাল্টা প্রতিরোধ ব্যবস্থা। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের তদন্তে উঠে এসেছে 2025 সালের 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে হামলা চালানো বেশ কিছু বোমার আত্মঘাতী সিস্টেম কাজ করেনি। আত্মঘাতী সিস্টেম হলো কোনো বোমা যদি শত্রুকে আঘাতের সময় বিস্ফোরিত না হয়, তাহলে পরবর্তীতে বোমাটি নিজে নিজে বিস্ফোরিত হবে, যাতে শত্রুপক্ষ তার প্রযুক্তি আয়ত্ত করতে না পারে। হরমুজ প্রণালী অবরোধ ইস্যুতে এবার ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। ইরান থেকে জ্বালানি তেল কেনার কারণে এক সপ্তাহ আগে চীনা 5টি তেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। চীনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা এই নিষেধাজ্ঞা মানবে না। রাশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানে হামলা চালায় তাহলে তারাও চুপ করে বসে থাকবে না। এই অবস্থায় বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর আগে ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছিল চীন, ঠিক একইভাবে 5টি তেল কোম্পানির বিরুদ্ধে অবরোধ রুখেও দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বেইজিং। বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের শামিল। তারা এই নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে। বেইজিং এর এই ঘোষণা মূলত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের বিরুদ্ধে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র যদি চীনগামী তেলবাহী ট্যাঙ্কার আটকে দেয়, তাহলে বেইজিং কি পদক্ষেপ নেয় তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামরিক অঙ্গনে। অনেক বিশ্লেষকের মতে এর ফলে ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে চীন ও রাশিয়া, কারণ চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক ও ভোক্তা, আর চীন তাদের অধিকাংশ জ্বালানি পণ্য আমদানি করে হরমুজ প্রণালীর মাধ্যমে। এই অবস্থায় দীর্ঘদিন এই প্রণালী যদি যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রাখে, তাহলে তা সরাসরি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের শামিল হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে হরমুজ প্রণালীর চলমান অবরোধ ভাঙতে চীনের এগিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেটা কি কূটনীতির মাধ্যমে না সরাসরি যুদ্ধের মাধ্যমে ঘটে, সেটা দেখার অপেক্ষায় এখন অনেকে। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে আগামী 14-15 মে বেইজিং সফরের কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী বিষয়ে চীন ও রাশিয়ার হুমকির পরপরই প্রজেক্ট ফ্রিডম বাতিল করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে যুক্তরাষ্ট্র আর্মি হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চালু করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নেভি সামরিক পাহারার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পারাপারের ব্যবস্থা করে, যাতে ইরান তাতে আক্রমণ করতে না পারে। এটি অ্যাসকর্ট মিশন নামেও পরিচিত। এই মিশন চালুর একদিন পরই তা বাতিল করল ওয়াশিংটন। ইরান এই ঘটনাকে তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। ইরান আগেই বলেছে, প্রজেক্ট ফ্রিডম প্রজেক্ট ফেইলরে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডমের বিরুদ্ধে ইরান জোরালো কূটনৈতিক তৎপরতা চালায় এবং চীন ও রাশিয়াকে পক্ষে টানতে সক্ষম হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্র যখন প্রজেক্ট ফ্রিডম বাতিল ঘোষণা করে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিং সফর করছিলেন। প্রজেক্ট ফ্রিডম বাতিল করা বিষয়ে ট্রাম্প বলেন, পাকিস্তান তাদেরকে অনুরোধ করেছে এটি বাতিলের, তাই তিনি এটি বাতিল করেছেন। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই এবং চুক্তির অনেক কাছে রয়েছি আমরা। সে কারণে প্রজেক্ট ফ্রিডম বাতিল করা হলো, তবে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত থাকবে। এদিকে সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে পুনরায় হামলা শুরুর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র আর্মিও পুনরায় হামলার প্রস্তুতি নিয়ে চলছে। মঙ্গলবার ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবরে জানায়। খবরে বলা হয়েছে, ইরানের নতুন ধাপের হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ দফায় দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদেরও হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনএনকে ইসরায়েলি সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত এক অভিযানের লক্ষ্য নির্ধারিত হয়েছে, যাতে মীমাংসার জন্য ইরানকে আরও চাপে ফেলা যায়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে নির্ভর করছে। অনেকটা রাতারাতি আইসিবিএম ক্লাবে যুক্ত হলো তুরস্ক। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই অর্জন পুরো দুনিয়াকে একটা ঝাঁকুনি দিয়েছে নিশ্চয়ই। তুরস্ক আজ পৃথিবীর সামনে তার বানানো প্রথম আইসিবিএম ইয়ালদিরিমহান উন্মোচন করেছে, যা বেশিরভাগ মহাদেশে আঘাত হানতে সক্ষম।
কোনো পরমাণু অস্ত্র ছাড়াও হাইপারসনিক গতিতে ৩ টন ওজনে থার্মোব্যারিক বা বাংকার বাস্টিং বোমা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানলে তা যথেষ্ট ডেটারেন্ট ও ধ্বংসাত্মক হতে পারে। তুর্কি বিভিন্ন মিডিয়ার প্রকাশিত ব্রেকিং নিউজের দাবি অনুযায়ী এই নতুন মিসাইলের সেই সক্ষমতা আছে। বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে আইসিবিএম উন্নয়ন এমন একটি ক্ষেত্র যেখানে গোপনীয়তা থাকলেও সম্পূর্ণ অজানা থেকে হঠাৎ করে কার্যকর অস্ত্রের আবির্ভাব খুবই বিরল ঘটনা। অনেকে এই তুর্কি আইসিবিএম কে মুসলিম দুনিয়ার প্রথম আইসিবিএম বলছেন। আরো বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। প্রথমেই আইসিবিএম কি এবং এর প্রযুক্তিগত জটিলতা কি সেটা বোঝা জরুরি। একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম সাধারণত ৫৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি বহুমাত্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়। উন্নত প্রপালশন সিস্টেম, নির্ভুল গাইডেন্স, রি এন্ট্রি ভেহিকল এবং প্রায়শই পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা। এই ধরনের মিসাইল তৈরির জন্য শুধু শক্তিশালী শিল্প ভিত্তি নয়, দীর্ঘমেয়াদী গবেষণা, পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং বিশাল বাজেট প্রয়োজন। বিশ্বে বর্তমানে মাত্র কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত এবং উত্তর কোরিয়া এই সক্ষমতা অর্জন করেছে বলে স্বীকৃত। তুরস্কের ক্ষেত্রে দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে তাদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত। বাইরাক্তার TB2-র মতো ড্রোন ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে কার্যকারিতা দেখিয়েছে। এছাড়া তুরস্ক নিজস্ব ট্যাঙ্ক, নৌযান, ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম উন্নয়নের দিকেও এগিয়ে গেছে। তবে এই অগ্রগতি সত্ত্বেও আইসিবিএম পর্যায়ের প্রযুক্তিতে পৌঁছানো একটি সম্পূর্ণ ভিন্ন স্তরের চ্যালেঞ্জ। ইলদিরিম খান নামটি নিজেই ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব বহন করে। ইলদিরিম অর্থ বজ্রপাত, দ্রুততা ও শক্তির প্রতীক। উসমানীয় সুলতান বায়েজিদ প্রথম, যিনি ইলদিরিম উপাধিতে পরিচিত ছিলেন, তার নামানুসারে এই নামকরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তুরস্কে সামরিক সরঞ্জামের নামকরণে ঐতিহাসিক ও সাংস্কৃতিক রেফারেন্স ব্যবহার নতুন কিছু নয়। ম্যাক 25+ গতি এবং ৬,০০০ কিলোমিটার রেঞ্জের দাবি প্রযুক্তিগতভাবে আইসিবিএম এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাক 25 অর্থাৎ শব্দের গতির 25 গুণ। এটি সাধারণত ব্যালিস্টিক মিসাইলের মধ্যম বা টার্মিনাল ফেজে দেখা যায়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের ক্ষমতা অর্জনের জন্য যে পরীক্ষামূলক উৎক্ষেপণ, ট্র্যাকিং এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ দরকার, তার কোনো নির্ভরযোগ্য রেকর্ড এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আধুনিক যুগে স্যাটেলাইট নজরদারি এতটাই উন্নত যে বড় ধরনের মিসাইল পরীক্ষা গোপন রাখা প্রায় অসম্ভব। এছাড়া ফুয়েল হিসেবে লিকুইড নাইট্রোজেন টেট্রক্সাইড ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। বাস্তবে নাইট্রোজেন টেট্রক্সাইড একটি পরিচিত অক্সিডাইজার যা হাইপারসনিক প্রোপেল্যান্ট সিস্টেমে ব্যবহার করা হয়। এটি প্রায়শই হাইড্রোজেন বা অনুরূপ জ্বালানির সঙ্গে ব্যবহৃত হয়। সোভিয়েত যুগের অনেক ব্যালিস্টিক মিসাইলে এই ধরনের জ্বালানি ব্যবহার হতো। তবে আধুনিক আইসিবিএমগুলো ক্রমশ সলিড ফুয়েল প্রযুক্তির দিকে ঝুঁকছে, কারণ এটি দ্রুত উৎক্ষেপণযোগ্য, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণযোগ্য। যদি তুরস্ক সত্যি লিকুইড ফুয়েল ভিত্তিক আইসিবিএম তৈরি করে থাকে, তাহলে সেটি প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও কৌশলগতভাবে কিছু সীমাবদ্ধতা তৈরি করবে, বিশেষ করে দ্রুত প্রতিক্রিয়া এবং মোবিলিটির ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তুরস্ক কি সত্যি এই প্রকল্পটি সম্পূর্ণ গোপনে এতদূর এগিয়ে নিতে পেরেছে? ইতিহাস বলছে বড় শক্তিগুলোর ক্ষেত্রেও আইসিবিএম উন্নয়ন বহু বছর ধরে আন্তর্জাতিক নজরদারির মধ্যে ঘটে। উত্তর কোরিয়ার মতো দেশও যখন তাদের মিসাইল পরীক্ষা চালায়, তখন তা স্যাটেলাইট, রাডার এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দ্রুত শনাক্ত হয়। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় তাদের সামরিক কর্মকাণ্ড আরও বেশি নজরদারির আওতায় থাকে। ফলে একটি পূর্ণাঙ্গ আইসিবিএম প্রোগ্রাম সম্পূর্ণ অজানা থেকে হঠাৎ প্রকাশ পাওয়া সারা দুনিয়ায় চমক তৈরি করেছে।
এখানে আরেকটি সম্ভাবনা বিবেচনা করা যায়, এটি কি আসলে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। সমালোচকরা অনেকেই এটিকে অতিরঞ্জিতভাবে আইসিবিএম হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে মনে করেন। অনেক সময় ৬,০০০ কিলোমিটার রেঞ্জ প্রযুক্তিগতভাবে IRBM এবং ICBM এর সীমারেখার কাছাকাছি, তাই বিভ্রান্তি তৈরি হতে পারে। কিন্তু তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থির সময় তুর্কি নিরাপত্তার জন্য এটি একটি বিশাল অর্জন নিঃসন্দেহে। যদি ধরে নেওয়া হয় যে এই প্রকল্পটি বাস্তব, তাহলে এর ভূরাজনৈতিক প্রভাব ব্যাপক হতে পারে। ৬,০০০ কিলোমিটার রেঞ্জ মানে ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়ার বড় অংশ, এমনকি দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলও এর আওতায় পড়বে। এটি তুরস্ককে একটি নতুন কৌশলগত অবস্থানে নিয়ে যাবে, বিশেষ করে ন্যাটোর অভ্যন্তরের শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে ইসরায়েল, ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো এ ধরনের সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে এই ধরনের সক্ষমতা অর্জন করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসবে। মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা MTCR এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি এই ধরনের প্রযুক্তি বিস্তার সীমিত করার চেষ্টা করবে। যদিও তুরস্ক নিজেই একটি আঞ্চলিক শক্তি, তবুও ICBM উন্নয়ন তাদের কূটনৈতিক সম্পর্ককে জটিল করতে পারে, বিশেষ করে পশ্চিমা মিত্রদের সঙ্গে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক ওয়ারহেড। ICBM সাধারণত পারমাণবিক অস্ত্র বহনের জন্য ডিজাইন করা হয়। তুরস্ক বর্তমানে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়, যদিও ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের আওতায় তাদের ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র থাকার কথা জানা যায়। যদি তুরস্ক নিজস্ব ICBM তৈরি করে, তাহলে প্রশ্ন উঠবে তারা কি ভবিষ্যতে নিজস্ব পারমাণবিক ওয়ারহেড উন্নয়নের পথে এগুচ্ছে। আসলে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আসল কৌশলগত জোর তখনই তৈরি হয় যখন সেটার মাথায় পারমাণবিক অস্ত্র লোড করা থাকে। তুরস্কের কাছে প্রকাশ্যে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তাই এই মিসাইল সিস্টেমটি নিজে থেকে পূর্ণাঙ্গ কোনো নিউক্লিয়ার ডিটারেন্স না। তবে এই ক্যাপাবিলিটি একটি সুপ্ত বা ল্যাটেন্ট ডিটারেন্স তৈরি করে। এটা বিশ্বের কাছে এই বার্তায় পৌঁছে দিচ্ছে যে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের পথ হাঁটার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আঙ্কারা তার কৌশলগত লক্ষ্যভেদে প্রয়োজনীয় অবকাঠামো গুছিয়ে রাখছে। এখানে আসল বার্তা হলো আঙ্কারা আর ওয়াশিংটনের পরমাণু ছাতার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকতে চায় না। ট্রাম্প আমল থেকে ন্যাটোর প্রতিশ্রুতি নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, এটি তারই একটি জবাব। এঞ্জিলিক বিমান ঘাঁটি বা বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে তুরস্ক বরাবরই ন্যাটোর ভেতরে নিজেদের গুরুত্ব বজায় রেখেছে। এখন নিজেদের ICBM থাকায় জোটের যে কোনো দর কষাকষিতে আঙ্কারার পাল্লা আরও ভারী হলো। প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার পথে তুরস্কের জন্য ইয়েলদিরিম হান একটি বিশাল মাইল ফলক। এটি কেবল একটি ICBM নয়, বরং বদলে যাওয়া ভূ রাজনীতিতে আঙ্কারার শক্তিশালী উপস্থিতির ঘোষণা। তুরস্ক বিশ্বকে জানিয়ে দিল যে সে এখন আর বড় শক্তিগুলোর নিরাপত্তার উপর নির্ভরশীল থাকতে চায় না, বরং তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। পৃথিবীর জন্য বার্তা হল লিবারেল ইন্টারন্যাশনাল অর্ডার শেষ, যুদ্ধ গভীর এবং অত্যাসন্ন। ইরানের কঠোর প্রতিরোধের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে শুরু করা বিতর্কিত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। আশ্চর্যের বিষয় হল, এই প্রকল্প শুরু করার ঘোষণা দেওয়ার মাত্র 24 ঘন্টার মাথায় ট্রাম্প এটি স্থগিতের কথা জানালেন। আটক করা বাণিজ্যিক জাহাজগুলোকে তথাকথিত মানবিক সহায়তা প্রদানের নামে এই প্রকল্প হাতে নিয়েছিল যুক্তরাষ্ট্র, যার মূল উদ্দেশ্য ছিল মার্কিন নির্দেশনায় জাহাজগুলোকে প্রণালী পার করে আনা। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC চরম হুঁশিয়ারি দেয়। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি জানান,
তাদের নৌবাহিনীর ঘোষিত নীতিমালার বাইরে যে কোনো ধরনের জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তিনি স্পষ্টভাবে বলেন, নিয়ম লঙ্ঘনকারী যে কোনো জাহাজকে বল প্রয়োগের মাধ্যমে থামিয়ে দেওয়া হবে এবং পারস্য উপসাগরের সামুদ্রিক আইন নিয়ে বাইরের কোনো বক্তব্য ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই শত্রু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। গত মাসে ট্রাম্প ইরানের বন্দর ও জাহাজের ওপর অবৈধ অবরোধের ঘোষণা দিলে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইরান এই জলপথে নিয়ন্ত্রণের মাত্রা আরও বাড়িয়ে দেয়। গত শুক্রবার আইআরজিসির নৌবাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা খামেনির নির্দেশনা বাস্তবায়নের শপথ নেয়। তার আগের দিন এক ঘোষণায় আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, পারস্য উপসাগর নিয়ে অশুভ পরিকল্পনা করা বিদেশিদের এই অঞ্চলে কোনো জায়গা নেই। যদি থাকে তবে তা হবে সমুদ্রের তলদেশে। প্রকল্প স্থগিতের কারণ হিসেবে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত ইরানের উপর মার্কিন অবরোধ বজায় থাকবে ততদিন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক হুমকি এবং সামরিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছিলেন, তখন চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে হেঁটেছে ইরান। তেহরানের সঙ্গে বেইজিং ও মস্কোর সম্পর্কের উষ্ণতা এই উত্তেজনায় নতুন মাত্রা এনে দিয়েছে। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিন ইরানের ইস্পাহানে আবার কনসুলেট চালু করেছে রাশিয়া। তাসনিম নিউজ জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের রেশ কাটিয়ে দীর্ঘ 40 দিন পর পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে মধ্য ইরানের ইস্পাহান শহরে অবস্থিত রাশিয়ার কনসুলেট জেনারেল। সোমবার কনসুলেট কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার থেকে রাশিয়ার এই কনসুলেটটি আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হবে এবং এর যাবতীয় কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন চলাকালীন ইস্পাহান শহর লক্ষ্য করে চালানো হামলায় রুশ কনসুলেট ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 40 দিনের সেই রক্তক্ষয়ী সংঘাতের সময় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা ও সংস্কার কাজের জন্য এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ইরানের বিরুদ্ধে 40 দিনের আগ্রাসনমূলক যুদ্ধে নিজেদের সমস্ত সক্ষমতা নিয়োগ করেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার। আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বাহিনীর রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংঘাতের শেষ পরিণতি হিসেবে ওয়াশিংটনকে পরাজয় বরণ করতে হবে। জেনারেল জাভানি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সমস্যা হল হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে 40 দিনের যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধ পরবর্তী সময় এই সংকট সমাধানের জন্য ওয়াশিংটন সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়েছে, কিন্তু কোনো ফলাফল পেতে তারা ব্যর্থ হয়েছে। আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, বর্তমান পরিস্থিতি পরিবর্তনের কোনো ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নেই। গত 28 ফেব্রুয়ারি আগে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি বিদ্যমান ছিল, ট্রাম্প কোনোভাবেই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে সেই অবস্থায় ফিরে যেতে সক্ষম হবেন না। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে শুধুমাত্র ইরানের নির্ধারিত নিরাপদ রুট বা করিডোর ব্যবহারের নির্দেশ দিয়েছে আইআরজিসি। মঙ্গলবার এক বিবৃতিতে এর সতর্কতা জারি করা হয়। বলা হয়, নির্ধারিত পথ এড়িয়ে অন্য কোনো রুট ব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, জাহাজ চলাচলের জন্য ইরানের পূর্ব ঘোষিত করিডোরই একমাত্র নিরাপদ পথ। কোনো জাহাজ যদি এই পথ থেকে বিচ্যুত হয়ে অন্য কোনো রুট ব্যবহারের চেষ্টা করে, তবে আইআরজিসি নৌবাহিনী তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যার ঠিক আগের দিন হরমুজ প্রণালীর কাছে ইরানি ও মার্কিন নৌবাহিনীর মধ্যে সরাসরি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরোপিত বিধিনিষেধ ভেঙে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য একটি সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর এই সংঘাতের সৃষ্টি হয়। ওই সংঘর্ষে বেশ কিছু জাহাজ এবং বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশ্বের মোট খনিজ তেলের চাহিদার 1/5 যে জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রথম দিনেই দুটি মার্কিন পতাকাবাহী জাহাজ সেটি অতিক্রম করেছে বলে দাবি করেছিল ওয়াশিংটন।
তবে মঙ্গলবার আইআরজিসি এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান সীমিত পরিসরে জাহাজ চলাচলের অনুমতি দিলেও তা কেবল তাদের নির্ধারিত 2টি লেনের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এই নিরাপদ করিডোরগুলো প্রণালীর একেবারে উত্তর দিকে লারাক দ্বীপের কাছে অবস্থিত। ইরানি সতর্ক করে বলেছে, এই নির্ধারিত পথের বাইরে প্রণালীর অন্যান্য অংশে মাইন বিছানো থাকতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালীতে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানি পরিবহনের পথকে বিপন্ন করে তুলেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কালিবাফ জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, তারপরও তাদের এই অশুভ তৎপরতা নিশ্চিতভাবেই হ্রাস পাবে। ইরানি স্পিকার উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়া যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় হয়ে উঠবে। এ বিষয়ে ইরান পূর্ণ সচেতন। পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে সেদিকে ইঙ্গিত করে তিনি সতর্কবার্তা দেন। ইরান এখনো পাল্টা ব্যবস্থা শুরুই করেনি। ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে লিপ্ত পক্ষগুলোকে সহযোগিতা করা বন্ধ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বার্তায় মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের বৈরী আচরণের বিরুদ্ধে সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার ইরান সংরক্ষণ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর চালানো উস্কানিমূলক হামলার সময় আরব আমিরাত তাদের ভূখণ্ড ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ দিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরান বলেছে, শত্রু রাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম নিজেদের দেশে আশ্রয় দেওয়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। মন্ত্রণালয় আমিরাতকে ধ্বংসাত্মক পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে। আমিরাতের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে হামলার যে অভিযোগ তোলা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক ব্যবস্থাগুলো শুধুমাত্র আমিরাতের অভ্যন্তরে অবস্থিত বৈরী লক্ষ্যবস্তুগুলোর উপর সীমাবদ্ধ ছিল। ইরান বলেছে, মুসলিম উম্মাহ এবং আঞ্চলিক বৃহত্তর স্বার্থে তারা এখন পর্যন্ত সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। তবে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না। লেবানন ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত এপ্রিলের শুরুতে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে লেবাননের ওপর ইসরায়েলের নিরবিচ্ছিন্ন আগ্রাসনের জবাবে এই সিরিজ হামলা চালানো হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। ড্রোন, রকেট এবং গাইডেড মিসাইল ব্যবহার করে সমন্বিত এই হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনের সামরিক মিডিয়া সেলের তথ্য অনুযায়ী গত 4 মে এবং 5 মে দিনভর ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। 4 মে রাতে আল বায়াদা শহরে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে নিখুঁতভাবে গাইডেড মিসাইল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা ট্যাঙ্কটিতে আগুন জ্বলতে দেখেছেন এবং এটি সরাসরি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরের আল বায়াদার আকাশসীমায় একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়, যা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে। এদিন বিকেলে আতসিদ আল কুশাইরে ইসরায়েলি সেনা ও যানবাহনের জমায়েতে কামানের গোলা বর্ষণ করা হয়। রব থালাথিন এবং রাশাফ এলাকায় ইসরায়েলি আর্টিলারি পজিশনে স্কোয়াড্রন দিয়ে হামলা চালানো হয়। সন্ধ্যায় মেইস আল জাবাল এবং হুলার মধ্যবর্তী ওয়াদি আল জামাল এলাকায় ইসরায়েলি সামরিক যানে কামানের গোলা আঘাত হানে। ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন, হিজবুল্লাহ ড্রোন সক্ষমতা মোকাবেলার জন্য বর্তমানে তাদের কাছে কার্যকর কোনো তাৎক্ষণিক অপারেশনাল সমাধান নেই। বিশেষ করে দক্ষিণ লেবাননের নতুন করে স্থাপিত সামরিক অবস্থানগুলো হিজবুল্লাহর এই সমন্বিত হামলার মুখে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।